ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থ, ইমানুয়েল কান্টের ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি, কান্ট প্রথম এই গ্রন্থটি 1781 সালে প্রথম প্রকাশ করেন এবং দ্বিতীয়বার এই গ্রন্থটি কান্ট প্রকাশ করেন 1787 খ্রিস্টাব্দে। এই ক্রিটিক অফ পিওর রিজন কান্টের এই বিখ্যাত গ্রন্থটি, এই গ্রন্থটি ক্রিটিক অফ পিওর রিজন এই শব্দটির একটি সিগনিফিকেন্স আছে। সেই সিগনিফিকেন্সটা হলো, আমরা যদি ক্রিটিক অফ পিওর রিজন এই শব্দটিকে তিনটি ভাগে ভাগ করি, তাহলে আমরা তিনটি শব্দ পাব। একটি হচ্ছে ক্রিটিক, দ্বিতীয় হচ্ছে পিওর এবং 3 নম্বর হচ্ছে রিজন। এই ক্রিটিক, পিওর এবং রিজন এই তিনটে ওয়ার্ডকে যদি আমরা ভালো করে ব্যাখ্যা করি, তাহলেই আমরা এই ক্রিটিক অফ পিওর রিজন যে শব্দটা, তার এক্স্যাক্ট যে মিনিং, তার যে অর্থ, আমরা সেটা বুঝতে পারবো। এবং এই ক্রিটিক অফ পিওর রিজন এই ওয়ার্ডটার মিনিং যদি আমরা বুঝতে পারি, তাহলেই কান্টের এই গ্রন্থটাতে কান্ট কি নিয়ে আলোচনা করছেন সেটা আমাদের বোধগম্য হবে। ফার্স্টেই যদি আমরা ক্রিটিক সম্বন্ধে আলোচনা করি, তাহলে সপ্তদশ শতাব্দীতে ক্রিটিসিজম শব্দটা প্রথম ইংরেজি সাহিত্যে ব্যবহার হয়েছিল এবং জার্মান ভাষায় কান্ট প্রথম এই শব্দটি ব্যবহার করেন। ক্রিটিক বা ক্রিটিসিজম বলতে আমরা বেসিক অর্থে সমালোচনা বুঝি। এই ক্রিটিক বা ক্রিটিসিজম বলতে আমরা সাধারণত সমালোচনা বুঝি, অর্থাৎ যুক্তিতর্কের মাধ্যমে কোনো কিছুর দোষ ত্রুটি তুলে ধরা। কিন্তু দর্শনের ক্ষেত্রে কেবলমাত্র দোষ ত্রুটি, দর্শনের ক্ষেত্রে ক্রিটিসিজম শব্দটার দ্বারা কেবলমাত্র দোষ ত্রুটি বোঝায় না। ক্রিটিক বলতে বোঝায় পজিটিভ এবং নেগেটিভ দুটো দিককেই, পজিটিভ এবং নেগেটিভ দুটো দিককেই বোঝায় ক্রিটিসিজম বলতে। তাই কান্টের মতে ক্রিটিক বলতে বিশেষ অনুসন্ধান, যা কিনা নিরপেক্ষ হবে, বিচারমূলক হবে এবং যার ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে কান্ট ক্রিটিক বলতে শৃঙ্খলাকেও বুঝিয়েছেন। এই ক্রিটিক অফ পিওর রিজন বা এই ক্রিটিক অফ পিওর রিজনকে যদি আমরা বাংলায় বলি, বাংলায় এর মানে হবে বিশুদ্ধ প্রজ্ঞার বিচার। তাই ক্রিটিক অফ পিওর রিজন বা বিশুদ্ধ প্রজ্ঞার বিচার হলো শুদ্ধ বুদ্ধির নিজস্ব ক্ষেত্র সুনির্দিষ্ট করা। এরপরে যদি আমরা পিওর শব্দটিকে ব্যাখ্যা করি, তাহলে দেখা যাবে পিওর শব্দটির অর্থ হচ্ছে বিশুদ্ধ। বিশুদ্ধ কথারও ইতিমূলক ও নেতিমূলক অর্থ আছে। নেতিমূলক অর্থ যদি আমরা পিওর শব্দটির যদি নেতিমূলক অর্থ ধরি, তাহলে এর অর্থ হচ্ছে তাই হলো বিশুদ্ধ যা সব রকম ইন্দ্রিয় সংবেদন নিরপেক্ষ, যার মধ্যে কোনো আভিগত্যিক উপদেশ বা এম্পিরিক্যাল কন্টেন্ট থাকে না। আবার যদি আমরা এই পিওর শব্দটিকে ইতিবাচক দিক থেকে দেখি, তাহলে আমরা বলতে পারি তাই হলো বিশুদ্ধ যা বুদ্ধির আপন অন্তর থেকে উৎসারিত এবং সার্বিকতা ও অনিবার্যতা এই দুটো বৈশিষ্ট্য থাকতে হবে তার মধ্যে। পিওর শব্দটিকে যদি আমরা ইতিবাচক দিক থেকে দেখি, তাহলে তার মধ্যে সার্বিকতা এবং অনিবার্যতা, ইউনিভার্সালিটি অ্যান্ড নেসেসিটি এই দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। এরপর যদি আমরা রিজন শব্দটিকে দেখি, রিজন এই শব্দটি এর বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা বা বুদ্ধি। রিজন কথাটির অর্থ নিয়ে অনেক সমস্যা দেখা দেয়, কারণ কান্ট নানান সময়ে এই রিজন শব্দটার দ্বারা নানান রকম বিভিন্ন রকম অর্থ প্রকাশ করেছেন। তাই রিজন কথাটা কান্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছেন।
সেদিকে যদি আমরা দেখি তাহলে বুদ্ধি বা প্রজ্ঞা কথাটি বৃহৎ অর্থে ব্যবহার করা হয়েছে। বুদ্ধি বলতে মনের যে কোনো বৃত্তি বা ক্ষমতাকে বোঝায়, যা কোনো না কোনো প্রকার পূর্বত সিদ্ধের উৎস। কান্টের মতে মানুষের ক্ষমতা বা বৃত্তি দু প্রকার, যথা ইন্দ্রিয় বৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। ইন্দ্রিয় বৃত্তি থেকে দেশ ও কালের আকার পাই আমরা ইন্দ্রিয় বৃত্তির মাধ্যমে দেশ এবং কাল, স্পেস অ্যান্ড টাইম এর আকার পাই, যা পূর্বত সিদ্ধ অনুভব। এই দেশ ও কাল হচ্ছে পূর্বত সিদ্ধ অনুভব। একে আমরা অভিজ্ঞতার দ্বারা পাই না। অভিজ্ঞতায় আমরা কখনোই স্পেস অ্যান্ড টাইমকে পেতে পারবো না, কারণ হচ্ছে চিত্তবৃত্তি দুই প্রকার। বলছে চিত্তবৃত্তি হচ্ছে দুই প্রকার, যার এক প্রকার হলো বোধ বুদ্ধি, মানে পাওয়ার অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং আরেক প্রকার হলো যুক্তি বুদ্ধি, পাওয়ার অফ রিজন। বোধ বুদ্ধি থেকে বিষয়ের সামান্য ধারণাসমূহ পাওয়া যায়। বিষয়ের সামান্য ধারণাসমূহ, ক্যাটাগরিজ অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এগুলিও পূর্বত সিদ্ধ ধারণা। যুক্তিবুদ্ধি থেকে আমরা ইন্দ্রিয়াতীতের ধারণা পাই, মানে যুক্তিবুদ্ধির মাধ্যমে আমরা ইন্দ্রিয়াতীতের ধারণা পাই, যা ইন্দ্রিয়ের অতীত। ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ হয় না যেসব জ্ঞান, সেই সবের ধারণা পাই। যেমন ঈশ্বরের ধারণা, আত্মার ধারণা। তাহলে ইন্দ্রিয়বৃত্তি, বোধ বুদ্ধি এবং যুক্তিবুদ্ধি সবটাই বুদ্ধির মধ্যেই পড়ে, কারণ এদের প্রত্যেকেই পূর্বত সিদ্ধের উৎস। দ্বিতীয়ত, বুদ্ধি বলতে যুক্তিবুদ্ধি এবং বোধ বুদ্ধি দুটোকেই বোঝানো হয়। যুক্তিবুদ্ধি বলতে আমরা সাধারণত বুঝি যে মনের সেই ক্ষমতা যা থেকে ইন্দ্রিয়াতীতের ধারণা পাওয়া যায়। যুক্তিবুদ্ধির মাধ্যমে আমরা ইন্দ্রিয়াতীতের ধারণা পাই, যা আমরা অভিজ্ঞতার দ্বারা জানতে পারি না, সেই সব ইন্দ্রিয়ের অতীত। এবং বোধ বুদ্ধির দ্বারা কান্ট এই বোধ বুদ্ধি কথাটাকে মধ্যম অর্থে ব্যবহার করেছেন। কান্ট তাঁর ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে মানুষের মনের প্রতিটি ক্ষমতার বিচার করেছেন, এবং সেই সব মানুষের যে মনের যে প্রতিটি ক্ষমতা, সেই সব ক্ষমতার বিচার করার সাথে সাথে তার সীমাও নির্দেশ করেছেন, যে আমরা আমাদের মনের মাধ্যমে, আমাদের অভিজ্ঞতার দ্বারা আমরা কত দূর অবধি জ্ঞান লাভ করতে পারি। বেসিক্যালি কান্ট তার ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটিতে এপিস্টেমোলজিক্যাল অ্যান্ড মেটাফিজিক্যাল কন্টেন্ট নিয়ে আলোচনা করেছেন, জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা করেছেন। ফার্স্টে কান্ট জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা করেছেন, এবং তারপরে অধিবিদ্যার সম্বন্ধে আলোচনা করেছেন তার এই ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থে। অফ পিওর রিজন বলছে, অফ পিওর রিজন বলতে বোঝায় বুদ্ধির সাহায্যে বুদ্ধির বিচার। একদিকে বুদ্ধি বিচারের কর্তা, অন্যদিকে বুদ্ধি বিচারের বিষয়। সহজ কথাই বলা যায়, শুদ্ধ প্রজ্ঞার বিচার হলো মানুষের জ্ঞান ক্ষমতার বিচার ও বিশ্লেষণ এবং তার সীমা নির্ধারণ। শুদ্ধ প্রজ্ঞার বিচার তাহলে বলছে যে মানুষের জ্ঞান ক্ষমতার বিচার এবং বিশ্লেষণ, মানুষের জ্ঞানের সীমা, মানুষ কত দূর জানতে পারে, সেই সবেরই বিচার এবং বিশ্লেষণ করেছেন কান্ট তার এই গ্রন্থে। কান্ট বলেছেন যে মানুষের পরিচয় তিন রকম, মানুষ জ্ঞাতা, কর্তা, ভোক্তা। তিনটি পরিচয় শুদ্ধ বুদ্ধির পরিচয়। মানুষের এই প্রতিটি পরিচয় শুদ্ধ বুদ্ধির পরিচয়। এইভাবেই কান্ট তাঁর ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটাতে আলোচনা করেছেন।
এটাই হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থের সিগনিফিক্যান্স।